একাকিত্বের শ্রেষ্ঠ সঙ্গী বই, কখনো এটি বন্ধু, কখনো পথপ্রদর্শক। সবাইকে স্বাগতম জানাচ্ছি দ্য রিডিং রুমে, যেখানে আমরা শুনি পাঠকের মনের কথা আর ছড়িয়ে দিই বইয়ের মায়াজাদু। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া পারভেজ দিয়া। আজ আমরা কথা বলবো বই এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধন নিয়ে। আমাদের সাথে আছেন বিশেষ অতিথি দেয়ান শাহানুর আলম সৌরভ স্যার, লেকচারার, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট, ইউল্যাব। তিনি একাধারে একজন শিক্ষক এবং এআই বিশেষজ্ঞ। স্বাগতম স্যার। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। স্যার, শুরুতেই জানতে চাইবো আপনার বই পড়ার যাত্রার শুরুটা নিয়ে, মানে কিভাবে আপনার এই জগতের সাথে পরিচয় হয়েছে। আমার বই পড়ার শুরুটা মূলত ছোটবেলা থেকে, যখন আমি আমার পরিবারে মূলত বই পড়তেন আমার মা, তো সেখান থেকে মূলত আমার বই পড়ার শুরু। কিন্তু ছোটবেলায় আমি আসলে অনেক বেশি বই দেখতাম আমাদের বাসায়, কিন্তু আমি কখনো সেভাবে পড়তাম না। কিন্তু পরবর্তীতে যখন আমি ধীরে ধীরে বড় হই, তখন ধীরে ধীরে মা আমাকে বিভিন্ন বই পড়তে আগ্রহ দেখান। ছোট গল্পের বই, কবিতার বই, উপন্যাস খুব বেশি আমার পড়া হয়নি ওই সময়। আমি মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে মূলত বই পড়া শুরু হয়। আবার যখন আমি ধীরে ধীরে বড় হওয়া শুরু করি, আমার বাবা বইমেলা থেকে কখনো কখনো বই নিয়ে এসে দিতেন আমাকে। সেটা মূলত রাজনীতির বই, নন ফিকশন বই ছিল। এর পরবর্তীতে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করি, তখন আমার বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে আমি বই পড়ার একটা ইন্সপিরেশন পাই। এভাবে মূলত বই পড়ার যাত্রা শুরু। বর্তমান যুগে আপনি নিজে এআই নিয়ে কাজ করছেন, তো আপনার কি মনে হয় এটা কি আমাদের প্রথাগত বই পড়ার অভ্যাসে কোনো নেতিবাচক প্রভাব ফেলছে, নাকি আমরা চাইলে এটা ইতিবাচকভাবে ব্যবহার করতে পারি? এআই আসলে অনেক বিশাল। এআই আসলে ইতিবাচকভাবে ব্যবহার করা, এটা মূলত আমরা একটা টার্ম ইউজ করি, রেসপন্সিবল এআই। মানুষ আসলে এটা কিভাবে ব্যবহার করবে, এটা মূলত নির্ভর করে তার ইউজারের উপরে। বই পড়ার ক্ষেত্রে এআই অবশ্যই হেল্পফুল হবে। এআই এর যেমন আমরা যেটা বলি T2S, টেক্সট টু সাউন্ড যেটা বলি, অডিও বুক যে ধারণা থেকে হয়, যদি কোনো টেক্সট বইকে আমরা অডিওতে রূপান্তর করতে পারি, ওটা এআই দিয়ে করা সম্ভব। এটা ইতিবাচক প্রভাব ফেলবে। অনেক বই যেগুলো লিখিত আকারে আছে, সেগুলোকে টেক্সট টু সাউন্ডে নিতে পারবো। সো সেগুলো খুব ভালো ইবুক আকারে পরিণত হবে। সো যারা একদম বই পড়তে পছন্দ করে না, যাদের একটা শ্রবণ অভ্যাস আছে, যাদের শুনতে পছন্দ করেন, তারা চাইলে কখনো কখনো ওই বইটা না পড়েও শুনে নিতে পারবেন অডিও বুকের মাধ্যমে, যেটা এআই হেল্প করবে। আবার যদি কোনো পাঠক তিনি মনে করেন যে তিনি কোনো নতুন কোনো বইয়ের ব্যাপারে জানতে চান, বা এটা সম্পর্কে আগ্রহী, বা তুমি একটা বই পড়ার একটা ধারণা চান, বা একটা বই কীভাবে দ্রুততম সময়ে পড়তে চান, এটা কিন্তু এআইকে জিজ্ঞেস করলে আমাদের যেগুলো অ্যাভেলেবল এলএলএম মডেলগুলো অ্যাভেলেবল, জেমিনি বলেন, চ্যাটজিপিটি বলেন, বা পারপ্লেক্সিটি বলেন, কমেট বলেন, যেখানে এটাকে জিজ্ঞেস করবে একজন ইউজার যে আমি একটা এই বিষয়ে 5টা বই বা 10টা বই পড়তে চাই, সেই সাজেশনটা যেটা আমাদের বন্ধু, শিক্ষক বা আশেপাশের কেউ দিচ্ছিল, এটা কিন্তু উনি এআই থেকে পেয়ে যাচ্ছেন। সো এআইকে বললে সেটা তাকে একটা হেল্পফুল হবে, বন্ধুর ভূমিকা থাকবে। সো এআই ওইভাবে ইতিবাচকভাবে কাজ করবে বই পড়ার ক্ষেত্রে, আমার কাছে এরকম মনে হয়। স্যার, আপনার কি মনে হয় ভবিষ্যতে কাগজের বইয়ের অস্তিত্ব কি সংকটে পড়বে, নাকি ইবুক এবং কাগজের বই সহাবস্থান করবে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা আমরা অনেকেই চিন্তা করি অনেক সময়। কাগজের বইয়ের অস্তিত্ব কখনোই শেষ হয়ে যাবে না। কাগজের বই থাকবে, কিন্তু সেখানে আমাদের রিডিং হ্যাবিট বদলে যাচ্ছে। আমরা একসাথে অনেক বই যদি পড়তে চাই, আমরা ইবুকে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি, বা একসাথে অনেক বই কোথাও নিয়ে যেতে চাই বহন করতে, তখন কিন্তু আমরা ইবুক স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু কাগজের বই সংকটে পড়বে না। প্রত্যেকের রিডিং হ্যাবিট তো আলাদা। কেউ কাগজের বই পড়তে পছন্দ করে। আমার ক্ষেত্রে যেমন আমি কাগজের বইও পড়তে পছন্দ করি, ইবুকও পড়তে পছন্দ করি। আবার প্রয়োজন অনুযায়ী আমি যদি কোথাও কোনো লং হল ফ্লাইটে যাই, বাইরে যাই তখন আমি চেষ্টা করি ইবুক ক্যারি করতে। কিন্তু আবার যখন আমি এই একই মানুষ, যখন আমি কোনো লেকচারের জন্য, কোনো সেমিনারের জন্য প্রিপারেশন নিই, তখন কিন্তু আমি লাইব্রেরিতে গিয়ে কাগজের বইটাই, বা লাইব্রেরিতে অর্ডার দিয়ে রাখি যে এই বইটা পাওয়া যাবে কিনা। কাগজের বই পড়ার যে একটা অন্যরকম অনুভূতি আছে, কাগজ টাচ করে পড়া, এবং যেহেতু আমাদের সবারই মূলত রিডিং হ্যাবিটটা শুরু হয় কাগজের বই পড়েই। এখন কিছুটা বদলে যাচ্ছে যুগের প্রযুক্তিগত কারণে। অনেকে ছোট ছোট বাচ্চা যারা স্কুলে পড়েন, বা ইংলিশ মিডিয়াম স্কুলে বা বড় স্কুলে, তারা মূলত ওই ডিজিটাল বই দিয়েই তাদের পড়াশোনা শুরু হচ্ছে অনেকের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে, সেটা জেনারেশনাল একটা পরিবর্তন থাকবে, কিন্তু কাগজের বই চিরকালই থাকবে। আমি মজা করে অনেক বলি যে কিয়ামত পর্যন্ত থাকবে বই, কাগজের বই। সেখানে রিডিং হ্যাবিটের উপরে মূলত পাঠক সিদ্ধান্ত নেবেন আসলে। ইবুক যেহেতু সহজলভ্য হচ্ছে ধীরে ধীরে,
প্রযুক্তিগত কারণে, এবং আমরা চাইলে একটা ইবুক মোবাইলে বসে পড়তে পারি, আমরা চাইলে একটা বই বাসে প্লেনে সব জায়গায় পড়তে পারি, বহন করতে পারি, সহজলভ্য। কিন্তু একটা কাগজের বই যদি আপনি নিয়ে কোথাও যান, এটাকে আপনাকে অনেক যত্ন করে নিয়ে যেতে হবে, এটা পানি পড়তে পারে, আগুনে পুড়ে যেতে পারে। কিন্তু রিগার্ডলেস আপনার ইবুকে কিন্তু এই ঝুঁকিটা নেই। ছোট্ট একটা অভিজ্ঞতা ক্ষেত্রে আমি শেয়ার করতে পারি। আমি যখন বাইরে ফ্লাই করি বিভিন্ন এয়ারপোর্টে, আমি যখন সবসময় আমার হাতে বই থাকে, কাগজের বই। তো কাগজের বই থাকলে যেটা হয় যে অনেক সময় তারা এটা কি বই, কিসের বই এটা দেখতে চান। ইবুক থাকলে ইবুকটা তারা খুব বেশি পাত্তা দেন না, অথবা ঠিক আছে ইবুক এটা দেখার মতো বিষয় কিছু না। প্লেনে ভ্রমণের ক্ষেত্রে বা ফ্লাই করার ক্ষেত্রে আমি অলওয়েজ ইবুক ক্যারি করি। আগে কিন্তু কয়েক বছর আগেও কিন্তু আমি বাইরে ভ্রমণের সময় আমি বই ক্যারি করতাম। কাগজের বই যেমন আমি দেখেছি পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিতে, বিলেতেও দেখেছি, ব্রিটিশ লাইব্রেরিতে, সেখানে কাগজের বইও আছে, ইবুকও আছে। আপনি চাইলে ইবুক পড়তে পারেন, না চাইলে আপনি প্রিন্টেড বইটা অর্ডার করতে পারেন, সেখানে অনেক আপনাকে প্রিন্টেড বই দিয়ে যাবে ওরা। প্রযুক্তির এই যুগে তরুণদের মানে বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করার জন্য আমরা এআইকে ইতিবাচকভাবে কিভাবে ব্যবহার করতে পারি? এআইকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এআই স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট তৈরি থেকে শুরু করে, অ্যাসাইনমেন্ট প্ল্যানিং থেকে শুরু করে বিভিন্ন কিছু ব্যবহার হচ্ছে। তবে সেই ক্ষেত্রে বই পড়ার যেটা আপনি বলছিলেন, বই পড়ার বিভিন্ন সাজেশনস তারা কিন্তু এআই থেকে নিতে পারে। এআই যদি ইঞ্জিনকে জিজ্ঞেস করা হয় যে আমি এই বিষয়ে 10টি বই জানতে চাই, বা এই বিষয়ে 10টি বই আমার পড়ার সময় নেই, কিন্তু 10টা বইয়ের সামারি আমাকে বলে দাও, সেখানে একটা লার্নিং টুল হিসেবে এআই কাজ করতে পারে। এআই আরও একটা ভূমিকা কাজ করবে, সেটা হচ্ছে কি আপনি যদি আমি নোটবুক এলএমের কথা বলতে পারি, আমি আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি সবসময় ব্যবহার করতে। এখানে যদি আপনি একটা ইবুক আপলোড করে দেন, আপলোড করে দিয়ে আপনি ধরেন একটা অ্যাসাইনমেন্ট করতে চান, আপনি সেই অ্যাসাইনমেন্টে ওই শুধুমাত্র সোর্স হিসেবে যদি একটা বই ব্যবহার করেন নোটবুক এলএমে, কিন্তু সেখানে আপনি যদি নোটবুক এলএমে ওই যে ব্যক্তিটি, যে ইউজার, সে ওখানে যদি ইনপুট দেয় যে আমি এই বইয়ের এই অংশটুকু বা আমার অ্যাসাইনমেন্ট এইটা, বা আমি এই বিষয় সম্পর্কে জানতে চাই এই বই থেকে, আমাকে আইডিয়া দাও, তাহলে দেখবেন যে নোটবুক এলএম কিন্তু ওই বইটা সম্পর্কে তাকে একটা বিশদভাবে ধারণা দিবে বা সামারি তৈরি করে দিবে। অনেক ক্ষেত্রে তারা সেখান থেকে রিপোর্ট তৈরি করতে পারবে, মাইন্ড ম্যাপ করতে পারবে, এবং সেম নোটবুক এলএম থেকে সে চাইলে এটাকে পডকাস্ট আকারে একটা অডিও ভার্সন হিসেবে ইউজ করতে পারবে। আমি যেমন দেখেছি আমার অনেক স্টুডেন্ট নোটবুক এলএম থেকে তারা ভিডিও প্রেজেন্টেশন তৈরি করেছে। এভাবে আমার কাছে মনে হয় এআই একটা ইতিবাচক এবং পজিটিভ টুল হিসেবে কাজ করবে। এবং তবে যারা পাঠক মূলত বই পড়তে ভালোবাসেন, তারা এআই থেকে বিভিন্নভাবে হেল্প নিতে পারবে। আচ্ছা স্যার, এখন আপনি আপনার একটা প্রিয় বই আমাদেরকে সাজেস্ট করেন, যেটা আসলে আপনার মনে হয় যে সবার পড়া উচিত, আর মানে আপনার কেন মনে হয় যে এটা সবার পড়া উচিত? আমার প্রিয় বইয়ের মধ্যে একটা বই হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই বইটা আমি ছোটোবেলায় পড়েছি এবং আমি বড় হয়েও পড়েছি, কিন্তু আমার কাছে ওই ছোটোবেলায় পড়াটা আমি আনন্দ নিয়ে পড়েছিলাম, কিন্তু বড়বেলায় যখন আমি পড়ি, ইউনিভার্সিটিতে এসে বইটা পড়ি আর্নেস্ট হেমিংওয়ের, আমার কাছে মনে হয় দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ইজ কাইন্ড অফ এ এপিটম অফ আওয়ার লাইফ। একটা মানুষের স্ট্রাগল, একটা মানুষের একটা জেলের যে কষ্ট, তার যে এই স্ট্রাগলটার পরে তিনি একটা সফলতার দিকে এগিয়ে যান বা একটা সফল হন। সো এই বইটা আমি সবাইকে পড়তে সাজেস্ট করি। আমার প্রিয় শিক্ষক সুমন রহমানের বেশ কিছু ছোট গল্পের বই আছে, কিন্তু সুমন রহমানের বইগুলোকে যেমন আমরা অনেকে ছোট গল্পকার হিসেবে চিনি, কিন্তু সুমন রহমান একটা ভিন্ন পরিচয়, উনি একজন কবি। তার কবিতা পড়লে আপনাকে মনে হবে যে এটা আসলে আমারই কবিতা, আমার কথাটাই একজন কবি বলছেন। তো সেদিক থেকে আমি আবার রিসেন্টলি কবিতাও পড়ছি। অবসর সময়টা বই পড়া ছাড়া কি করা হয়? অবসর সময়টা বই পড়া বাদে আমি মূলত, যেহেতু আমি এআইকে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, মূলত আমি এআই টুলগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি, টুলগুলো টেস্ট করার চেষ্টা করি, এটা বিভিন্ন আসপেক্ট থেকে, ইউজার এন্ডের পক্ষ থেকে। আমি মিউজিক শুনি, তবে আমি কোনো স্পেসিফিক সিঙ্গারের গান শুনি না, আমি মূলত ক্লাসিক্যাল মিউজিক শুনি। আমি আমার স্টুডেন্টদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি, তাদের সাথে আমি বসলে বা আলোচনা করলে অবসরে আমি দেখেছি নতুন নতুন আইডিয়া পাওয়া যায়। আচ্ছা স্যার, এবার আমরা একটি মজার সেগমেন্টে যাব, র্যাপিড ফায়ারে। একটু দ্রুত উত্তর দিতে হবে। হার্ড কপি বই নাকি ইবুক? ডিপেন্ডস, তবে হার্ড কপি। গল্পের বই নাকি নন ফিকশন? আমি সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা পড়েছি, সাংবাদিকতা পড়াই, আমি নন ফিকশনের পক্ষে। সকাল নাকি মাঝরাত, বই পড়ার সেরা সময় কোনটি? যদি সকালে ঘুম থেকে আগে উঠতে পারি তাহলে সকালে পড়ি, বেশিরভাগ পড়া হয়, আর না হলে মাঝরাতে ঘুমানোর আগে আমি বই পড়ি, সবসময় বই পড়ার চেষ্টা করি। প্রিয় লেখককে? প্রিয় লেখক অনেকেই, তবে সেক্ষেত্রে জীবনানন্দ দাশকে আমি সবার উপরে এগিয়ে রাখবো।
লাইব্রেরি নাকি কফি শপ? লাইব্রেরি না কফি শপ? আমার কাছে মনে হয় লাইব্রেরি দ্য বেস্ট প্লেস টু রিড বুক। প্রিয় বই নাকি প্রিয় সিনেমা? সবসময় প্রিয় বই, কিন্তু সিনেমাটাকে সিনেমার মতো দেখতে চাইবো, বইটাকে বইয়ের মতো দেখতে চাই। ট্র্যাজেডি এন্ডিং নাকি হ্যাপি এন্ডিং? আমি খুবই ব্যক্তিগতভাবে সুখী মানসিকতার মানুষ, ইতিবাচক মানসিকতার মানুষ। আমি সবসময় হ্যাপি এন্ডিংয়ে বিশ্বাস করি। বই পড়ার সঙ্গী কি, চা নাকি কফি? বই পড়ার সঙ্গী মূলত চা, এবং আমার নিজের চাটা আমি নিজে বানিয়ে খেতে পছন্দ করি। অডিও বুক নাকি হচ্ছে টেক্সট বুক? টেক্সট বুক অবশ্যই আবেদন রাখি সবসময়ই, কিন্তু রিসেন্টলি আমি অডিও বুক শুনছি। অডিও বুক আমি ভীষণ রকম এনজয় করছি। আচ্ছা স্যার, এবার শেষ প্রশ্ন আপনার, ভ্রমণের সঙ্গী কি, মানে গান নাকি বই? ভ্রমণের সঙ্গী গানও এবং বইও দুটোই। সাময়িক একটা একঘেয়েমি কাটানোর জন্য গান শুনবো, কিন্তু মূলত আমি যখন কোনো কিছু দীর্ঘমেয়াদে চিন্তার জন্য, ভাবনার জন্য বা কাজের জন্য আমি বইকেই প্রেফার করব। টেকনোলজি এবং বইয়ের মেলবন্ধন নিয়ে আপনার থেকে দারুণ কিছু তথ্য জানলাম স্যার। আমাদের রিডিং রুমে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। রিডিং রুমের বেশ কয়েকটা এপিসোড আমি দেখেছি, তারপর থেকে আমারও মনে হয়েছে না আমারও কিছু বলার ছিল। ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ইউলিভ টিভি, অ্যান্ড থ্যাংক ইউ রিডিং রুম। দর্শক, প্রযুক্তির এই যুগে আমরা যেন বইয়ের পাতার পূর্ণজ্ঞান ভুলে না যাই। বই হোক আমাদের নিত্যসঙ্গী এবং প্রযুক্তি হোক এগিয়ে যাওয়ার মাধ্যম। রিডিং রুমের আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বইয়ের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।